আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নানা রকমের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মধ্য দিয়ে একে অন্যকে আক্রমণ করার মধ্য দিয়ে আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখার মধ্য দিয়ে নানা রকম বিতর্কিত কার্যক্রমের মধ্য দিয়ে শুরু হয়েছে, প্রচারণা শুরু হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি জানুয়ারি বাকি যে কিছুদিন আছে এবং ফেব্রুয়ারির 12 তারিখ পর্যন্ত এই নির্বাচনের প্রচারণা চলবে এবং 12 তারিখ ভোট গ্রহণ করা হবে। ভোট কেন্দ্রগুলো সিসিটিভির আওতায় থাকবে। কোথাও যদি কোনো রকমের অনিয়ম হয়, ভোট কেন্দ্রের আশেপাশে যদি কোনো রকমের বিশৃঙ্খলা হয়, নির্বাচন বন্ধ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এখন নির্বাচন বাতিল হয়ে গেলে অথবা নির্বাচনী সহিংসতা যদি তৈরি হয়, তাহলে এখানে কার লাভ কার ক্ষতি? লাভটা আমরা দেখতে পাচ্ছি জনাব তারেক রহমান বা যারা যারা নির্বাচনী যেটাকে বলে মনোনয়ন বাণিজ্য করেছেন তাদের কোনো ক্ষতি হবে না। যারা টাকা দিয়ে মনোনয়ন কিনেছে তাদের সমস্যা হয়ে যাবে। তাদের টাকা যা চলার মানে যেহেতু হাত বদল হলেই সে টাকার আর কোনো ইয়াত্ত নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস তার ক্ষমতা আরও দীর্ঘায়িত করতে পারবে। আমরা হিসাবে বলেছিলাম যে এরপরে রোজার ঈদ, তারপরে কোরবানির ঈদ, তারপরে বর্ষাকাল, তারপরে গরমকাল এবং এভাবে হতে হতে আগামী ডিসেম্বরে গিয়ে নির্বাচনটা আরেকবার হয়তো দেখা দিতে পারে। এখন নির্বাচনী সহিংসতা অথবা নির্বাচন পূর্ব সহিংসতা, নির্বাচন পরবর্তী সহিংসতা এই জিনিসটা কি হবে কি না হবে, হওয়ার সমূহ সম্ভাবনা এই কারণেই আছে কারণ আমরা দেখেছি দ্বৈত নাগরিকত্ব, ঋণ খেলাপি, ব্যাংক ডাকাতি এগুলা নিয়ে সমাজের নানা অঙ্গনে নানা রকমের বিতর্কিত যেটাকে বলে আর কি মতামত আছে। যে দ্বৈত নাগরিকদেরকে মনোনয়ন দিয়ে দেওয়া হয়েছে, ব্যাংক খেলাপি ঋণ খেলাপিদেরকে দিয়ে দেওয়া হয়েছে, ঋণগ্রস্ত লোকজনদেরকে মনোনয়ন দিয়ে দেওয়া হয়েছে এবং খুনিদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে। এখন আলিবাবা এবং 40 চোর, আলিবাবা এবং 40 চোরের মধ্যে 40 চোরগুলা জনগণ থেকে মেরে মুড়ে টাকা সংগ্রহ করে সেগুলো আলিবাবার কাছে পাঠিয়ে দেয়। আলিবাবার কাছে যখন টাকা চলে যায়, আলিবাবা তো তখন ওই টাকার হিসাব আর কেউ পায় না। সুতরাং মনোনয়ন বাণিজ্য যেটা হওয়া সেটা হয়ে গেছে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে ক্ষমতার 1.5 বছর তো হয়ে গেল, এখন তিনি বাকি যে সময়টা পান সেটা বোনাস আকারে তার হয়তো ক্ষমতার হাতটা লম্বা হবে। এটাকে তিনি আমরা দেখেছি হাসিনা কি করেছে, নানা রকমের ইস্যুময় জীবন দিয়ে টানতে 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 17 বছর পর্যন্ত টেনেছে। 14তে ইলেকশন করেছে, বলছে 2 দিন পরে আবার নতুন করে ইলেকশন দিয়ে দিব, সেটাকে 5 বছর টেনেছে। সো এরকম করে আমরা দেখেছি বাংলাদেশ যেহেতু ইস্যুময় জীবন, বাংলাদেশের জনগণের যেহেতু জীবনটা হচ্ছে ইস্যুময় জীবন, যেখানে একটার পর একটা বিতর্কিত জিনিসপত্র চলে আসে, লোকজন নানা কিছু দিয়ে মাতিয়ে রাখে, পেপার পত্রিকাগুলা, ইলেকট্রনিক চ্যানেলগুলো যেগুলো আছে আর কি, মানে মিডিয়াগুলো, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, এগুলো মানুষকে মাথায় রাখে, মানুষও সেটা নিয়ে বেশ বিজি থাকে। সরকার এই অসৎ উদ্দেশ্যে জনগণকে নানা রকমের ইস্যু নিয়ে মাথায় রাখার জন্য ইস্যু তৈরি করে জনগণকে মাথায় রাখে। যেমন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস রোহিঙ্গা ইস্যুতে জনগণকে মাথায় রেখেছিল, বিনিয়োগ দিয়ে মানুষকে মাথায় রেখেছিল, সংস্কার দিয়ে মানুষকে মাথায় রাখছে, নির্বাচন দিয়ে এখন মানুষকে মাথায় রাখছে। কিছুদিন পরে যদি নির্বাচনটা বানচাল হয়ে যায় তখন বলবো যে আমরা সুষ্ঠু একটা নির্বাচন দিতে চাচ্ছিলাম, সেজন্যই আমরা এই নির্বাচনটাকে, এই বিতর্কিত নির্বাচনকে আমরা বেরিয়ে আসছি। আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে নাই, বিতর্কিত নির্বাচন অলরেডি পৃথিবীর অনেকের কাছে হয়তো বা অ্যাকসেপ্টেবল না, সুতরাং মধ্যবর্তী একটি নির্বাচন সবাই মোটামুটি এক্সপেক্ট করে। আর বিএনপি যদি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পায়, জামাত যদি মোটামুটিভাবে বিএনপির সাথে ফাইট দিতে পারে অথবা জামাত যদি সরকারে চলে আসে, তখনই শুধুমাত্র বাংলাদেশে একটা মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা আছে। এবং এই অবস্থায় সমাজের বড় একটা অংশ হয়তোবা চায় যে বাংলাদেশে একটা মধ্যবর্তী নির্বাচন হোক, যে নির্বাচনের মধ্য দিয়ে একটা দুর্বল সরকার খুব সহজেই পড়ে যাবে এবং যেটা হবে সেটা হচ্ছে বাংলাদেশে সব দল, সব মত সবাইকে নিয়ে একটা নতুন করে নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। এখানে খুব বড় একটা ব্যাপার, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, বাংলাদেশের লোকজন কখন ঐক্যমতে আসতে পারেনি। সুতরাং ইউনূস যে এই যে চেষ্টা করছে দেশে একটা গণতন্ত্র নিয়ে আসার জন্য, এবং সেখানে সে একটা বিতর্ক অলরেডি করে ফেলেছে, আওয়ামী লীগকে রাখছে না, তাহলে আগামীর যে সরকারটা, যেটা আমরা হিসাব করে বললাম যে মাঝামাঝি মধ্যবর্তী একটা নির্বাচনের কথা যে বললাম, সেখানে কি হবে? সেখানে
তত্ত্বাবধায়ক সরকার সেটা কীভাবে হবে, মারামারি কাটাকাটি কি হবে না, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কী হবে, এগুলোও কিন্তু তখনকার মানে ওই সময়ের জন্য। তাহলে বাংলাদেশ দেখা যাচ্ছে কীরকম একটা টাইম বোমার মধ্যে পড়ে আছে। বাংলাদেশ একটা ভয়ঙ্কর আগ্নেয়গিরির উপর বসে আছে। এই ভয়ঙ্কর আগ্নেয়গিরিতে যদি একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি করতে হয়, তাহলে যেটা দরকার ছিল সেটা হচ্ছে আসলে সবাইকে নিয়ে ঐক্যমতের ভিত্তিতে সুন্দর করে দেশকে এগিয়ে নেওয়া দরকার ছিল। এবং ইউনূসের এই যে চাল চুলোহীন মেরুদণ্ডহীন যে সরকারটা, এই সরকারটা দেশকে খারাপ থেকে খারাপের দিকে নিয়ে গেছে। তার দরকার ছিল প্রচণ্ড শক্তিশালী হয়ে সব দলগুলোকে একসাথে নিয়ে এসে সংস্কারগুলোকে একসাথে ঐক্যমতের মধ্যে নিয়ে আসা, নয়তো তার ক্ষমতা দীর্ঘায়িত করা। যতদিন পর্যন্ত তারা এক হতে পারবে না, ততদিন পর্যন্ত ইউনূস নিজেই ক্ষমতায় থাকবে। এই জিনিসপত্রগুলো নিশ্চিত করা দরকার ছিল। এখন বাংলাদেশ যেটা হয়েছে, সংস্কারও হয়নি, আওয়ামী লীগও নির্বাচনে নাই, যেই সরকার আসবে সেই সরকার দেশকে নেতৃত্ব দিতে পারবে কিনা তার কোনো ঠিক নাই। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি কীভাবে ফিরে আসে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দিয়ে মধ্যবর্তী নির্বাচন হবে কিনা, কীভাবে কী হবে। আপনি যদি একটু সামনে ফিরে তাকান, মানে বর্তমানে আপনি ঠিক আছেন, এখন 1 মাস 2 মাস 5 মাস 1 বছর পরে সিচুয়েশনটা চিন্তা করলে আপনি দেখবেন যে বাংলাদেশের আসলে কোনো রকমের ভালো কিছু হওয়ার কোনো সম্ভাবনা নাই। সুতরাং আমরা যেটা বললাম, তাহলে মধ্যবর্তী নির্বাচন যদি আসে, আলী বাবা সব সময় জিতে যাবে, 40-14 একটু ক্ষতি হবে, আর বাংলাদেশের লোকজন তো সব সময় শিয়ালের হুক্কা হওয়ার মতো করে যাবে, সব কিছু হারাবে। অথচ শিয়াল রাজা বুদ্ধি করে তাদেরকে সবসময় লুটে পুটে খাবে এবং বঞ্চিত করবে। এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতি। এখন এই রাজনীতিতে আমরা যে কথাগুলো বললাম, কোন কথার সাথে আপনি দ্বিমত পোষণ করেন জানাবেন। ভালো থাকবেন।